নমস্কার বন্ধু, ইয়ংস গ্যালারিতে আপনাকে স্বাগত জানাই। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ অজিত জুটিকে কে না ভালোবাসেন। সেই উদ্দেশ্যে আপনাদের ভালোবাসা পেতে এবং সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে সুগভীর শ্রদ্ধা জ্ঞাপনের সাথেই আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুকান্ত দাশের কলমে ব্যোমকেশ ফ্যান ফিকশন, ব্যোমকেশ ও আংটি রহস্য। আগের ব্যোমকেশের ফ্যান ফিকশন গল্পটিতে আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব এই গল্পটাও আপনাদের মুগ্ধ করে দেবে। আজ গল্প পাঠ এবং অজিতের চরিত্রে আমাদের সঙ্গে আছে পিনাকি, ব্যোমকেশের চরিত্রে সুমিত চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে দীপ্তিমান, সজীব, সুপ্রীতি, পূজা, রৌনক ও নীলাঞ্জন। শব্দগ্রহণ ও আবহে যথাক্রমে নীলাঞ্জন ও সাউন্ডস্কেপ। গল্পের সূত্রধার ও প্রচ্ছদ অলঙ্করণে সৌরেন্দ্র। গল্পটা একদম শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি এখনও আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, তার সাথে বেল আইকনটিও টিপতে ভুলবেন না যেন। তাহলে শুরু করি সুকান্ত দাশের কলমে ব্যোমকেশ ফ্যান ফিকশন, ব্যোমকেশ ও আংটি রহস্য। ব্যোমকেশ চেয়ারের উপর দাঁড়িয়ে দেওয়ালের ছবি মুছতে মুছতে বলল, পছন্দের জিনিসগুলো যত্ন নেওয়া দরকার হয়, বুঝলে অজিত? না হলে একসময় সেই জিনিসগুলো মূল্যহীন হয়ে যায়। তুমি যে এই কাজটা নিজের ইচ্ছে করছো না তা কিন্তু আমার জানা আছে ব্যোমকেশ। নেহাত কাল বৌঠান বলেছিল তাই। অনেকদিন থেকে আমি নিজেই ভাবছিলাম দেয়ালের ছবিগুলো পরিষ্কার করা দরকার। এখন তো হাতে কোনো কিছু নেই, তাই ফাঁকা বসে থাকার চেয়ে কোনো একটা কাজ করা ভালো। তুমি পারো বটে ব্যোমকেশ, প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা যুক্তি বার করবেই। দুনিয়াতে প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে অজিত। যুক্তি ছাড়া তো আর কিছুই হয় না। আমি খবরের কাগজ হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম, তার ফাঁকেই মাঝে মাঝে ব্যোমকেশের কথার উত্তর দিচ্ছিলাম। এ সময় হঠাৎ একটা খবরে চোখ আটকে গেল, তাই ব্যোমকেশের কথার উত্তর না দিয়ে খবরটা ভালোভাবে পড়তে লাগলাম। খবরের কাগজের উপরের পাতায় যে খবরগুলো থাকে সেগুলো নেহাতি খেলো। খবরের কাগজের কাটতির জন্য এমন কিছু খবর ফলিয়ে ছাপানো হয় যাতে খবরের কাগজের পাঠকদের মন অর্জন করা যায়। কোথাও দুমাথাওয়ালা গরুর সন্ধান পাওয়া গেছে, কোথাও কোনো নদীর জলে কোনো জিনিস ডোবে না, ভেসেই থাকে। এইসব খবর বেশ ফলাও করে খবরের কাগজের এডিটাররা লিখতেও পারে। আর সেই সব খবর বড় বড় করে খবরের কাগজের প্রথম পাতায় দিয়ে আসল খবরের কমতির ব্যাপারটা ঢাকার চেষ্টা করা হয়। তবুও মাঝে মাঝে দু একটা কাজের খবর ভিতরের পাতায় খুঁজে পাওয়াই যায়। এই আজ যেমন হলো। গোটা খবরটার সারমর্ম এই যে বিশিষ্ট এক ব্যবসায়ীর বাড়ি থেকে মূল্যবান একটা হীরের আংটি চুরি গেছে। আংটিটা ছিল তার শোবার ঘরের আলমারিতে। শুধু আংটি চুরি নয়, তার সাথে সাথেই তার বাড়ির একটি কাজের লোকও নিরুদ্দেশ। ওই আংটির কিংবা কাজের লোকের সন্ধান যে দিতে পারবে তার জন্য বিশেষ পুরস্কারের কথাও বলা হয়েছে। ব্যবসায়ী ভদ্রলোকের অনুমান ওই কাজের লোকটিই তার আংটিটা নিয়ে সরে পড়েছে। নেহাত চুরির ব্যাপার, তবে সেই আংটির জন্য ভদ্রলোক যখন বিজ্ঞাপন দিয়েছেন তার মানে তার মূল্য ছাড়াও আংটিটার সাথে হয়তো অন্য কোনো কিছুও জড়িয়ে থাকতে পারে। ব্যোমকেশের সাথে বিভিন্ন কেসে কাজ করার দরুন সামান্য কিছু অনুমান করার চেষ্টা আমি নিজেও করে থাকি। তাই আমার অনুমান বলছে কাজের লোকটি আংটিটা নিয়ে কোথাও সরে পড়লেও ব্যাপারটা শুধুই চুরি নয়। কেন জানি না ব্যাপারটা আমার মনের মধ্যে একটা খটকা তৈরি করতে শুরু করলো। ব্যোমকেশ নিজের কাজেই মত্ত। আমি বললাম, আজকের খবরের কাগজটা দেখেছো ব্যোমকেশ? ওই আংটি চুরির ব্যাপারটা তো। তুমি কি করে জানলে? আজকাল খবরের কাগজে সত্যিকারের খবর বাদে বাকি সবকিছুই ছাপা হয়। সে কাগজ তুমিও দেখো, আমিও দেখি। তবে আজ খবরের কাগজের ব্যাপারটা আমি আগেই দেখেছি। আর তুমি যখন আমার এই প্রশ্নটা করলে
তার মানে ওই খবরটা দেখার পরেই তোমার মাথায় খবরটা নিয়ে কোনো একটা ধারণা তৈরি হয়েছে। তার কারণেই তুমি আমায় খবরের কাগজ দেখার কথাটা জিজ্ঞেস করলে। কাল কিংবা পরশু খবরের কাগজে দেখার পরে তুমি এই প্রশ্নটা করনি। তার মানে এমন কোনো একটা খবর আছে যেটা তুমি আমায় জানাতে চাইছো। আর আজকের কাগজে একমাত্র ওই খবরটা বাদে আর তেমন কোনো খবর আমার চোখে পড়েনি। তাই ব্যাপারটা খুব সহজ না অজিত? তুমি যখন কোনো ব্যাপার ব্যাখ্যা করে দাও তখন মনে হয় ব্যাপারটা কতই সহজ, কিন্তু তার আগে পর্যন্ত ব্যাপারটা বেশ কঠিন বলে মনে হয়। তাহলে আরো একটু বলি। তোমার মনে হচ্ছে ওই আংটিটার সাথে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কাজের লোকটার কোনো একটা সম্পর্ক থাকলেও ব্যাপারটা নেহাত চুরি কেস নয়। এই কেসে আরো অন্য কিছু আছে বলে তুমি ধারণা করছো, তাই তো? এতটা যখন বলেই দিয়েছো তাহলে বাকিটাও বলো। বাকিটা বলার মতো কিছু নেই অজিত। খবরের কাগজের খবরটা দেখে তোমার যা অনুমান হয়েছে, আমার অনুমানও প্রায় তাই। তবে কোনো যুক্তি কিংবা প্রমাণ ছাড়া আমি কোনো ব্যাপারে কোনো অনুমান নিশ্চিতভাবে বলতে চাই না। যদি কেসটা আমার হাতে আসে তখন না হয় ভেবে দেখা যাবে। তার আগে পর্যন্ত এতটাই থাক অজিত। কেসটা কি তোমার হাতেই আসবে বলে মনে হচ্ছে? সম্ভাবনাটা খুব কম। ভদ্রলোক আংটি কিংবা ওই কাজের লোকের খবর দিতে পারলে তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এক্ষেত্রে সাধারণ মানুষ চুপ করে থাকলেও পুলিশ কিন্তু চুপ করে থাকবে না। সেই তাদের যথাযথ চেষ্টা করবে। যদি কাজের লোকটি আংটি নিয়ে গিয়ে পালিয়ে থাকে তাহলে তার ধরা পড়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। তবে যদি তোমার অনুমান মতো সাধারণ চুরির ঘটনা না হয় তাহলে আমাদের কাছে আসলেও আসতে পারে। ব্যোমকেশের হাতের কাজ শেষ হয়ে গেছিল। সে চেয়ার থেকে নেমে চেয়ারটা আমার একপাশে বসিয়ে তার উপর বসে হাতের কাপড়টা একপাশে রেখে দিল। তারপর বলল, কেসটা যাই হোক না কেন, পুরস্কারের ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার বিষয়। আমার হাতে গেলে কেসটা একবার চেষ্টা করে দেখতাম। তুমি আবার কবে থেকে পুরস্কারের জন্য ভাবছো ব্যোমকেশ? তোমার কথাটা সামান্য ভুল অজিত। আমি কিন্তু পুরস্কারের টাকার অঙ্কের কথা ভাবছি না, আমি পুরস্কারের কথা ভাবছি। এরকম পুরস্কারের কেস সবসময় একটা চ্যালেঞ্জ থাকে অজিত, আর সেই চ্যালেঞ্জটা নিতে আমি পছন্দ করি। খবরের কাগজে ভদ্রলোকের ঠিকানা তো দেওয়াই রয়েছে, একবার তার সাথে দেখা করে নিলেই হয়। না অজিত, কয়েকটা দিন যাক, সবাই চেষ্টা করুক। আন্টি কিংবা ওই কাজের লোকটাকে উদ্ধার করতে পারে কিনা, তারপর যদি কিছু আমার জন্য হয় তাহলে ঠিক আমার হাতে আসবে। আমার কেন জানি না মনে হচ্ছে কেসটা তোমার হাতেই আসবে। তোমার কথাই সত্যি হোক। অনেকদিন বেশ মাথা খাটানোর মতো কোনো কেস পাই। বুদ্ধির গোড়ায় মাঝে মাঝে একটু জল ঢালা দরকার অজিত। তাহলে জল ঢেলে তৈরি থেকো ব্যোমকেশ। আশা করছি দু একদিনের মধ্যেই তোমার বুদ্ধির পরীক্ষাটা আরও একবার হয়ে যাবে। বলছো? হ্যাঁ, বলছি। ব্যাপারটা ভুলেই গেছিলাম। ব্যোমকেশ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। একটা পুলিশি কেসে কতগুলো পুরনো দলিল নিয়ে সে পড়াশোনা করছিল। বিদেশে থাকা একটি পরিবারের এদেশের সম্পত্তির মালিকানা নিয়ে একটা কেস পুলিশের হাতে এসেছিল। সেটাতে একটা জাল দলের সম্ভাবনা ব্যোমকেশ দেখতে পেয়েছিল। তাই সে বাড়ির মালিকানা সংক্রান্ত কিছু কাগজপত্র এবং দলিল নিয়ে ঘেঁটেই চলেছে। বিদেশে থাকা সেই পরিবারটি পরের মাসেই এদেশে এসে পৌঁছবে। তাই তারা এলেই এই কেসটার যেন একটা ফয়সালা হয়, এ ব্যাপারে মিস্টার দাস ব্যোমকেশকে অনেক দিন ধরেই অনুরোধ করেছে। সেটা নিয়েই ব্যোমকেশ ব্যস্ত। আমিও এই ফাঁকে ব্যোমকেশের আগের কেসটার ব্যাপারে লিখে রাখছিলাম অল্প অল্প করে। মাঝে মাঝেই ব্যোমকেশকে জিজ্ঞাসা করে ভুলে যাওয়া কিছু কথা এবং তথ্য সাজিয়ে নিচ্ছিলাম নিজের মতো। একটা কেসের সমাধান ব্যোমকেশের পাশে থেকে করা আর সেই চেষ্টার ব্যাপার নিয়ে একটা প্রামাণ্য বই লেখা, দুটো যে সম্পূর্ণ আলাদা ধরনের কাজ তা যারা আমার বই পড়েন তারা বুঝতে পারবেন। আমার মুখের কথাটা যে এভাবে সত্যি হবে তা আমি নিজেও ভাবতে পারিনি। দিন তিনেক পর একদিন আমি ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। একটু আগেই সত্যবতী চা দিয়ে গেছে। দুটো ফাঁকা চায়ের কাপ টেবিলের উপর রাখা। ব্যোমকেশ খুব মন দিয়ে তার কাজ করে চলেছে। আমি জানলা দিয়ে বাইরের রাস্তায় হেঁটে চলা লোকজন দেখছি,
আর মাঝে মাঝেই আজকে ঠিক কোথা থেকে লিখতে শুরু করব সেই ব্যাপারটা মনে মনে সাজিয়ে নিচ্ছি। এমন সময় পুঁটিরাম এসে বলল, দাদা বাবু, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন খুব দরকার। আমি বললাম দাদা বাবু তো এখন ব্যস্ত, কারো সঙ্গে দেখা করতে পারবেননি। তবু তিনি বললেন দেখা করাটা জরুরি। আমি কি তাকে চলে যেতে বলবো দাদা বাবু? জরুরি ব্যাপার যখন বলছেন তাহলে একবার পাঠিয়ে দাও। যদিও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত রয়েছি, তবে সামান্য কিছুক্ষণ সময় দেওয়া যেতেই পারে। তুমি পাঠিয়ে দাও, আর সত্যকে বলে দাও 3 কাপ চা পাঠিয়ে দিতে। পুঁটিরাম বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধুতি থাকলেও চেহারায় একটা আলাদা গাম্ভীর্য রয়েছে। মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং ফর্সা, লম্বা নাকের উপর মোটা ফ্রেমের একটা চশমা। ভদ্রলোকের হাতের আঙুলে 3টে আংটি, গলায় সোনার চেইন, পকেটের এক পাশে একটা পেন। ভদ্রলোক ঘরে ঢুকতে ঢুকতেই নমস্কার করে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, ভেতরে আসতে পারি? আসুন আসুন। ভদ্রলোক ভিতরে ঢুকে আমাদের উল্টো দিকের চেয়ারে বসে আবার নমস্কার করে বললেন, আমি জয়ন্ত রায়। খবরের কাগজে নিশ্চয়ই আমার বিজ্ঞাপনটা আপনাদের চোখে পড়েছে। ও, ওই আংটি চুরির ব্যাপারটা, তাই তো? বলেই ব্যোমকেশ একবার আমার দিকে তাকালো। সাথে সাথেই আমার মনে পড়ে গেল খবরের কাগজে ভদ্রলোকের নামটাও লেখা ছিল। আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ ব্যোমকেশবাবু, ভেবেছিলাম খবরের কাগজে বিজ্ঞাপন দিলেই হয়তো পুলিশ কিংবা অন্য কেউ দীনেশকে ধরার ব্যবস্থা করতে পারবে, কিন্তু কিছুতেই কিছু হলো না দেখে শেষমেশ আপনার কাছে আসতে বাধ্য হলাম। যে কাজের লোকটি নিখোঁজ হয়েছে তার নাম দীনেশ, কিন্তু আপনি খবরের কাগজে তার নামটা দেননি কেন? এর কি নির্দিষ্ট কোনো কারণ আছে? আছে, চুরি করার পর সে নিশ্চয়ই তার আসল নাম সবাইকে বলে বেড়াবে না। তাকে লুকিয়ে থাকতে হলে অন্য কোনো একটা নাম ব্যবহার করতে হবে, তাই ওর নামটা খবরের কাগজে দিইনি। আর একটা ছবিও যদি জোগাড় করতে পারতাম তাহলে হয়তো খবরের কাগজে সেটাও দিতাম, কিন্তু তা করা সম্ভব হয়নি। আপনার কাছ থেকে সবটাই শুনবো, তবে তার আগে আমার একটা কথা জানার আছে। আপনার এই কাজের লোকটি মানে দীনেশ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তার সব জিনিসপত্র নিয়ে গেছে? না, তার সমস্ত জিনিসপত্র তার ঘরেই রয়েছে, শুধু সে একাই নিরুদ্দেশ। ওই যে চা এসে গেছে, একটু চা নিন জয়ন্তবাবু, তারপর আপনার কথা বলা শুরু করুন। আমরা সবাই 1 কাপ করে চা তুলে নিতেই জয়ন্তবাবু শব্দ করে একটা চুমুক দিয়ে চায়ের কাপটা নামিয়ে রেখে বলতে শুরু করলেন, মেটিয়া বুরুজের কাছে আমার একটা বাড়ি রয়েছে। একটা বাড়ি বলছি এই কারণ আমার আরও একটা বাড়ি রয়েছে এই শহরের অন্য দিকে। তবে বলতে গেলে আমি মেটিয়া বুরুজের বাড়িতেই থাকি। কাছাকাছি আমার একটা সোনার দোকান রয়েছে। সোনার পাশাপাশি হিরে জহরাতের ব্যবসা চলে, আর যেটা চলে সেটা বন্ধকি ব্যবসা। গোটা ব্যবসাটাই আমাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে। বনেদি বংশ বলতে যা বোঝায় আমরা কতকটা তাই। আমাদের বাড়ির নাম ওই অঞ্চলে সকলেই জানে। এই ব্যবসা করে আমি নতুন বাড়িটা অন্য জায়গায় করি। মাঝে মাঝে হাওয়া বদলের জন্য সেখানে গিয়ে দিন কয়েকের জন্য ঘুরে আসি। সব সময় কাজ নিয়ে থাকতে আমার ভালো লাগে না, তাই হাওয়া বদলটাও মাঝে মাঝে প্রয়োজন। আমার পরিবার বলতে আমি, আমার স্ত্রী, আর আমার ভাই ও তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে। বাড়িতে আরও 3 জন রয়েছে, একজন দরওয়ান ও 2 জন কাজের লোক। তৃতীয় জন মানে দীনেশও আমাদের বাড়িতে কাজ করত। কিছুদিন আগে হঠাৎ করেই একদিন দীনেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার দেশের বাড়ি নদিয়ার দিকে। মাঝে মাঝেই সে আমাদের জানিয়ে দেশের বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসতো। প্রথমটা আমি ভেবেছিলাম হয়তো সে দেশের বাড়িতেই গেছে, কিন্তু দেশের বাড়িতে গেলে তো সে আমাদের জানিয়ে যাবে, আর তাছাড়া সমস্ত জিনিসপত্র তার এই ঘরেতেই রয়েছে। গোটা একটা দিন অপেক্ষা করার পর আমরা পুলিশে খবর দিই। পুলিশ নিজেদের মতো সন্ধান চালিয়ে যখন কোনো কিছুই খুঁজে বার করতে পারল না, তখনই প্রথম চুরির কথাটা আমার ভাইয়ের মাথায় আসে। গোটা বাড়ি খুঁজেও
তেমন কিছু দামি জিনিস হারিয়ে যাওয়ার ব্যাপারটা ধরতে পারছিলাম না। তার উপর দিনেশ বেশ কাজের ছেলে, আর সে অনেক দিন হলে এ বাড়িতে রয়েছে, তাই আমি মন থেকে তাকে সন্দেহ করতে পারছিলাম না। কিন্তু আমরা শোবার ঘরের আলমারিটা খুলে ড্রয়ারে যখন সেই আংটিটা দেখতে পেলাম না, তখনই আমার প্রথম সন্দেহটা হলো দিনেশের উপর। গোটা ব্যাপারটা পুলিশকে জানাতে তারা আবার নতুন করে তদন্ত করল, কিন্তু গোটা 2 দিন কেটে যাবার পরেও তারা কোনো কিছুই খুঁজে পেল না। হীরের আংটিটার একটা ছবি আমার কাছে তোলা ছিল, সেটারই একটা কপি আমি পুলিশকে দিতে তারা আশ্বস্ত করে যে হয়তো এবার কিছু পাওয়া যাবে। এর সাথে তারা দিনেশের একটা ছবিও চেয়েছিল, কিন্তু তার ঘর খুঁজেও কোনো ছবি পাওয়া যায়নি। কিন্তু তখনই আমার ভাই আমার খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপার এবং পুরস্কারের কথাটা বলে, যদি কেউ দিনেশকে বা ওই হীরের আংটিটার ব্যাপারে কিছু জানাতে পারে তাহলে কিছু সামান্য পুরস্কারের বিনিময়ে তা আমি সেটা ফেরত পেতে পারি। তাই কথাটা আমার মনে ধরে এবং আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিই। ভদ্রলোক একটানা এতগুলো কথা বলে থেমে আবার চায়ের কাপে চুমুক দিলেন। ব্যোমকেশ প্রথম প্রশ্নটা করল, ওই হীরের আংটিটার সাথে আপনাদের পারিবারিক কোনো সম্পর্ক জড়িয়ে আছে? আংটিটা আমার ঠাকুরদার, তিনি ওই আংটিটাই পরে থাকতেন। কোনো এক জমিদারের সম্পত্তি ছিল ওটা, পরে ঠাকুরদার কাছে এসে পৌঁছায় এবং আংটিটা উনি সবসময় পরে থাকতেন। তাই আংটিটার বাজার দরের চেয়েও বেশি আংটিটা পারিবারিক সম্পত্তি হিসেবে আমার কাছে অমূল্য। আপনার কি মনে হয় দিনেশ সে আংটি নিয়ে বাড়ি থেকে পালিয়েছে? আমার মন এই কথায় সায় না দিলেও যুক্তি তো সেই কথাই বলছে ব্যোমকেশবাবু, কি তাই নয় কি? আপনি চাইছেন যে যেই আংটি হারিয়েছে সেই আংটিটা খোঁজার কাজটা আমি করি, তাই তো? আংটিটা যেভাবে হোক আপনি আমায় খুঁজে দিন ব্যোমকেশবাবু, তার জন্য পারিশ্রমিক হিসেবে আপনাকে যা দিতে হবে তা আমি দিতে প্রস্তুত আছি। যদি আংটিটা নিয়ে দিনেশ পালিয়ে গিয়ে থাকে তাহলে সে এতদিনে যখন ধরা পড়েনি তখন সে কোনো ভুল না করলে তাকে আমরা ধরতে পারবো না। তবে যদি সেটা না হয় তাহলে আমার মনে হয় আংটিটা খুঁজে পাওয়া সহজ হবে। সে আপনাকে যা করতে হয় আপনি করুন, আমার শুধু এই আংটিটা ফেরত পেলেই চলবে, বাকিটা আপনার উপর। আমি শুনেছি আপনি মাথা ঘামানোর মতো কেস না হলে নেন না, তা এই কেসটা কি আপনি নেবেন তো? ব্যোমকেশ কিছুক্ষণ চেয়ারে হেলান দিয়ে ভাবল, তারপর বলল, আপনি আপনার ঠিকানাটা দিয়ে যান, আমি কাল সকালে আপনার বাড়িতে পৌঁছে যাব। গোটা ব্যাপারটা নিজের চোখে না দেখে না বুঝে আমি কোনো সিদ্ধান্ত আপনাকে এখন জানাতে পারছি না। কালই আপনাকে জানিয়ে দেবো আমি কেসটা নিলাম কিনা। জয়ন্তবাবু উঠতে উঠতে বললেন, তাহলে আমি এখন আসি ব্যোমকেশবাবু, ঠিকানাটাই কার্ডে লেখা আছে, কাল আপনার জন্য আমি বাড়িতেই অপেক্ষা করব, চলি। জয়ন্তবাবু বেরিয়ে যেতেই সত্যবতী ঘরে ঢুকল। যে ভদ্রলোক এইমাত্র এলেন তাকে আমি বাড়ির বাইরে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছি। ভদ্রলোকের সাথে সেই ভাব আমিও লক্ষ্য করেছি। আমার কাছে আসবে কিনা সে বিষয়ে সামান্য দ্বন্দ্বে ছিলেন। কিন্তু ভদ্রলোকের মনের দ্বন্দ্ব থাকার কারণ কি? তোমার কাছে তো তার হারানো আংটি তদন্তের জন্যই কথা বলতে এসেছিল। তবু ওনার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল অজিত। তিনি কথা বলতে বলতে একটু উসখুস করছিলেন, সেটা হয়তো তুমি লক্ষ্য করোনি। তাহলে ওনার হারানো আংটির কেসটা তুমি নিলে? এই মুহূর্তে ঠিক বলতে পারছি না সত্য, আগে ওনার বাড়িতে গিয়ে দেখি, তারপর না হয়। কিন্তু ভাবনার মতো যদি দিনেশ নামের কাজের ছেলেটি আংটি নিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে তো তুমি কিছুই করতে পারবে না। ব্যাপারটা সেরকম হলে হয়তো তাই হবে, তবে দেখাই যাক না। পরদিন সকালে জয়ন্তবাবুর বাড়িতে যাওয়ার জন্য আমরা তৈরি হলাম। ভদ্রলোক ঠিকানা দিয়েই গিয়েছিলেন। আমরা একটা গাড়ি ভাড়া করে তাতে উঠেই পৌঁছলাম ওনার বাড়িতে। ভদ্রলোক ওনার কথা মতো বাড়িতেই ছিলেন। বাড়ির সামনের মস্ত উঠোনে পায়চারি করছিলেন, বোধহয় আমাদের অপেক্ষাতেই। আমরা গেটের কাছে পৌঁছে দারোয়ানকে কিছু বলার আগেই দেখলাম ভিতর থেকে ভদ্রলোক বলে উঠলেন, রামলাল, ওনাদের ভেতরে আসতে দাও।
রামলাল ভেতরে যেতে না দিলে ভিতরে যাওয়াটা বেশ সমস্যার ছিল। এমন বিশাল বপু আর চেহারার মানুষ আমরা কমই দেখেছি। আমরা গেটের কাছে গিয়ে দাঁড়াতেই সন্দেহের চোখে আমাদের দিকে তাকিয়ে এগিয়ে আসছিল। জয়ন্তবাবুর কথা শুনেই সে হেসে আমাদের সেলাম করে বলল, আসুন বাবুরা, আসুন আসুন। বড়বাবু সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছেন। তুমি কি করে জানলে আমাদের জন্যই অপেক্ষা করছে? রামলাল খৈনি খাওয়া ছোপ ধরা দাঁত বার করে হাসল, তারপর বলল, বড়বাবু সকাল থেকেই বাগানে ঘুরে বেড়াচ্ছেন, আর মাঝে মাঝে বলছেন এলো না, এখনো এলো না। আর আপনারা আসছেন দেখে বড়বাবুর মুখে একটা হাসি ফুটল। বড়বাবু কাল আমায় বলেছেন আপনারা বাবুর হারিয়ে যাওয়া আংটিটা খুঁজতে আসবেন। আমি অবাক হলাম। বড়লোক বাড়ির দারোয়ানদের মাথায় বুদ্ধি সামান্য কম হয়, কিন্তু রামলালের মাথায় যে বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতার দড়ি আছে তা বলতেই হয়। ব্যোমকেশ সোজা জয়ন্তবাবুর কাছে গিয়ে দাঁড়ালো। আসুন ব্যোমকেশবাবু, আপনার জন্যই অপেক্ষা করছি সকাল থেকে। আপনি এই কাজটা হাতে না নেওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না। আপনি মুখে কথা বললেও আমার উপর হয়তো পুরোপুরি ভরসা করতে পারছেন না, তাই আপনার মনে একটা দ্বন্দ্ব কাজ করছে। সেটা সরানো পর্যন্ত কিন্তু আমি ঠিকভাবে কাজটা করতে পারবো না। জয়ন্তবাবু কেমন অপ্রস্তুতের মতো ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর সামান্য ইতস্তত করে বললেন, সত্যি বলতে কি, আংটিটা হারানোর কথাটা আমি বাড়ির বাইরে যেতে দিতে চাইনি। ভাইয়ের কথায় খবরের কাগজের বিজ্ঞাপনটা দিলেও আমার কিন্তু ইচ্ছা ছিল না। বুঝতেই পারছেন, পারিবারিক ঐতিহ্যের ব্যাপার, সেটা পাঁচ কান হলে। তদন্ত করতে গেলে কার সাথে কি ব্যাপারে কখন কথা বলতে হবে, ঠিক কতটা তদন্ত করতে হবে, সেটা আপনাকে আমি নিশ্চিত এখন বলতে পারছি না। তবে আমাকে স্বাধীনভাবে কাজ করতে না দিলেই আমি কেস হাতে নেব না। জয়ন্তবাবু কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনি আপনার মতো কাজ করুন ব্যোমকেশবাবু, আমি কোনো বিষয়েই আপনার ব্যাপারে হস্তক্ষেপ করব না। আর যদি ব্যাপারটা বাইরে নিয়ে যেতে হয় তো তাহলে আপনার যা ভালো মনে হয় আপনি করতে পারেন। ঘরের ভিতরে যেতেই বসার জন্য বড় হলঘর চোখে পড়ল। জয়ন্তবাবু একজনকে ডেকে বাড়ির সবাইকে নিয়ে আসতে বললেন। আমরা ঘরের মধ্যে বসে আছি, একে একে কয়েকজন এসে আমাদের চারপাশে ছড়িয়ে বসলেন। জয়ন্তবাবু প্রাথমিক আলাপ পরিচয় করিয়ে দেবার পরেই বললেন, এখানেই আমাদের বাড়ির সবাই রয়েছে ব্যোমকেশবাবু, আপনার যাকে যা জিজ্ঞাসা করার করতে পারেন। আপনি সবাইকে এখানেই অপেক্ষা করতে বলুন। আমি আগে যে ঘর থেকে চুরি হয়েছে সেই ঘরটা দেখতে চাই। চলুন তাহলে আমার সাথে। আমার ঘর থেকেই চুরি হয়েছে, আর আমার ঘরটা রয়েছে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ব্যোমকেশ বলল, চুরিটা কখন হয়েছে, দিনে না রাত্রে? দিনেশকে সন্ধ্যের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে হীরের আংটিটা যে চুরি গেছে সেটা আমরা দেখেছি কয়েকদিন পরে, তাই দিনে না রাত্রে সেই ব্যাপারটা আমার জানা নেই। জয়ন্তবাবুর ঘরটা বেশ গোছানো। বিছানা, আলমারি, একটা বড় আয়না, বইয়ের তাক ও আরও কয়েকটা আসবাবপত্র ছাড়াও চেয়ার টেবিল রয়েছে। ঘরে মোট দুটো জানলা, দুটো জানলাই বাইরের দিকে। গোটা বাড়িটা বড় পাঁচিল দিয়ে ঘেরা। বাড়িটার দোতলার উপরে মস্ত ছাদ রয়েছে। ঘরে ঢুকেই জয়ন্তবাবু একটা আলমারির দিকে এগিয়ে গেলেন, তারপর আলমারিটা খুলে একটা ছোট্ট লকার দেখালেন। এই লকারের মধ্যেই হীরের আংটিটা ছিল ব্যোমকেশবাবু। আপনি সরে আসুন, আমায় একবার আলমারিটা ভালোভাবে দেখতে দিন। ব্যোমকেশ আলমারিটা প্রথমে বন্ধ করল, তারপর ভালো করে আলমারির গায়ে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বলল, আলমারিটা যে জোর করে খোলা হয়েছে এমন কোনো চিহ্ন নেই। তার মানে আলমারিটা যে খুলেছে তার কাছে আলমারির চাবি ছিল, আর কোনো আঁচড় কিংবা অন্য কোনো দাগ নেই। তার মানে সেটাও চাবি দিয়েই খোলা হয়েছে। কিন্তু আলমারির চাবি তো থাকে আমার স্ত্রীর কাছে, আর লকারের চাবিটা থাকে আলমারির ভেতরের একটা খোপে, যেটা সবার পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। আমার কেন জানি না মনে হচ্ছে আপনি দিনেশকে সন্দেহ করছেন না। এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? আছে, কারণ এ বাড়ির কারোর মানে কাজের লোকেদের দোতলায় আসার অনুমতি ছিল না। এই ব্যাপারটা আমার বাবার আমল থেকেই চলে আসে, এটা একটা নিয়ম বলতে পারেন।
তাই দীনেশকে খুব বেশি সন্দেহ করতে পারছি না। এমনও তো হতে পারে দীনেশ আংটিটা চুরি করার জন্য দোতলায় এসেছিল আর চাবি জোগাড় করেছিল। এই ব্যাপারটা যে আমি ভেবে দেখিনি তা নয়, তবে আমার মনে হয় না। কিন্তু কে যে কখন কি করে বসে কিভাবে তা বলা যায় বলুন? ঠিক এই মুহূর্তে আমারও ব্যোমকেশের মতো মনে হলো ভদ্রলোক সব ব্যাপারেই কেমন একটা ধন্দে থাকেন। ব্যোমকেশ ভালো করে গোটা ঘরটা দেখতে লাগলো, তারপর বলল, এই আলমারির চাবিটা আপনার স্ত্রীর কাছেই থাকে, কিন্তু সেটা থাকতো কোথায়? বিছানার তোষকের তলায়। তার মানে এই ব্যাপারটা সকলেই জানে, তাই না? হ্যাঁ। তাহলে তো আপনার বাড়ির যে কোনো সদস্যের পক্ষে এটা খুবই সহজ। আপনার ঘরের বিছানার তলা থেকে আপনার এই চাবি নিয়ে আলমারি খুলে তারপর হীরের আংটি বার করে আবার যথাস্থানে রেখে দেওয়া। আপনি কি আমার স্ত্রীকে বা অন্য কোনো সদস্যকে সন্দেহ করছেন? সন্দেহ তো আমি আপনাকে করছি জয়ন্ত বাবু। যন্ত্রণায় অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন, আমাকে? কিন্তু আমার বাড়ি থেকে আংটিটা গেছে, আর আমি তো নিজে আপনার কাছে গিয়েছি, তাহলে আমাকে কেন? যেহেতু আংটিটা আপনার পারিবারিক সম্পত্তি, তার মানে আপনার এবং আপনার ভাইয়ের দুজনেরই ওর ওপর অধিকার আছে। তাই আপনি একা তাকে চুরি করে বিক্রি করে দিতে পারলে দিতেই পারেন। এই একই ব্যাপারটা কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রেও ঘটে। আপনার যাকে সন্দেহ করার হয় করুন, আমায় শুধু আংটিটা খুঁজে দিলেই হবে। আমি আপনার বাড়ির সবার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। চলুন নিচের কোনো একটা ঘরে আমাদের বসার ব্যবস্থা করুন, তারপর এক এক করে সবাইকে সে ঘরে পাঠাবেন। ব্যোমকেশের কথা মতো নিচের একটা ঘরে আমরা দুজন বসলাম। প্রথমে একজন কাজের লোক আমাদের চা দিয়ে গেল। তোমার নাম? বাবু, আমার নাম জীবন। তোমার বাবুর ঘর থেকে যে হীরের আংটিটা চুরি গেছে সেটা তুমি দেখেছিলে? না বাবু, আমি বাড়িতে নতুন কাজে ঢুকছি, আমি তো এটা দেখিনি। তবে একটা ছবি আছে যেটা আমি দেখছি যেদিন পুলিশ এলো সেই দিন। তুমি কি দীনেশকে সন্দেহ করো যে সে চুরি করেছে? ছোট মুখে বড় কথা বাবু, দিনের ছেলেটা খুব ভালো, ও এ কাজ করতেই পারে না। আংটি চুরির ব্যাপারে তুমি আর কিছু জানো? না বাবু। জীবন আর অন্য আরেকজন কাজের লোক মধুকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু জানা গেল না। তবে এটা জানা গেল তাদের দুজনের মধ্যে দীনেশ নামের ছেলেটি চুরি করতে পারে না, সে বড় ভালো ছেলে। এরপর আমাদের ঘরে এলেন জয়ন্তবাবুর স্ত্রী অহল্যা দেবী। ব্যোমকেশবাবু, আমার তো মনে হয় ওই দীনেশ নামের ছেলেটাই আংটি দাঁড়িয়ে বাড়ি থেকে পালিয়েছে। আপনার এমনটা মনে হওয়ার কারণ কি? ছেলেটাকে প্রথম থেকেই আমার কেমন যেন মনে হয়েছিল, আর সেদিন যখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। পরে যখন হীরের আংটিটা পাওয়া যাচ্ছিল না তখন সঞ্জয় কথাটা বলতে আমারও মনে হলো ওই ছেলেটা হীরের আংটিটা নিয়ে পালিয়েছে। আচ্ছা বেশ, কিন্তু আলমারির চাবি তো আপনার ঘরে তোষকের নিচে থাকতো। জয়ন্তবাবু যে বলেছেন দোতলায় কোনো কাজের লোকের ওঠা নিষেধ ছিল, তাহলে সে ওই চাবি কিভাবে পেল? যেদিন ছেলেটা নিখোঁজ হয় সেদিন আমরা কেউ বাড়িতে ছিলাম না। বাড়িতে ফেরার পর থেকে ওকে আর পাওয়া যাচ্ছিল না। আমার মনে হয় আমাদের বাড়িতে না থাকার সুযোগেই ও দোতলায় উঠে চুরিটা করেছে। আচ্ছা, দীনেশের নিরুদ্দেশের দিনে আপনারা কেউ বাড়িতে ছিলেন না? কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা সেদিন একটু বেড়াতে বেরিয়েছিলাম। সকালে বেরিয়েছিলাম, দুপুরে ফেরার কথা ছিল, কিন্তু ফিরতে ফিরতে ওই আর কি বিকেল হয়ে যায়। কে কে? আমরা সবাই। অহল্যা দেবীর সাথে আর কোনো কথা হলো না। তিনি বেরিয়ে যাবার পর জয়ন্তবাবুর ভাই সঞ্জয়বাবু ও তার স্ত্রী ভেতরে এলেন। তবে তার কাছ থেকেও নতুন কোনো তথ্য পাওয়া গেল না। একমাত্র এটাই জানা গেল সেদিন সঞ্জয়বাবুর হঠাৎ করে শরীর খারাপ হওয়ায় তারা দুজন আগেই বাড়ি ফিরে এসেছিলেন। তবে সঞ্জয়বাবু পুরো সময়টাই নিজের ঘরে ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। আপনি সেদিন বেড়াতে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন অসুস্থতার জন্য। আপনার ঠিক কি হয়েছিল? আমার হার্টের সমস্যা রয়েছে। সেদিন ঘোরাঘুরিতে আমার সামান্য শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই আমার স্ত্রীকে নিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। কিন্তু ব্যোমকেশবাবু,
আপনি কি আমায় সন্দেহ করছেন কোনোভাবে? সন্দেহ তো আমি সবাইকেই করছি সঞ্জয় বাবু, তবে পুলিশের কাছে যেহেতু আংটি দিনেশের নিরুদ্দেশের ব্যাপারটাকে আপনি একসাথে জড়িয়ে বলেছেন, তাই আমার মনে হয় আংটিটা আপনি খুঁজে বার করতে চাইছেন। এক্ষেত্রে আপনার প্রতি সামান্য সন্দেহ কম হয়। ওই দিনেশকে খুঁজে বার করতে পারলেই আংটিটা পাওয়া যাবে ব্যোমকেশ বাবু। আপনার যেহেতু একটা অনুমান, তা আমি বুঝতে পারছি, তবে এই অনুমানের পাখির পেছনে কোনো শক্ত যুক্তি রয়েছে কিনা বা কোনো প্রমাণ, সেটা জানা দরকার। প্রমাণ তো কিছুই নেই, তবে সেদিন আমি নিজের ঘর থেকে দিনেশকে ওপরের ঘরে যেতে দেখেছি। আমি একবার ডেকেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। আপনি ছাড়া আর কেউ কি তাকে দেখেছিল? না, আমার স্ত্রী তখন নিচে রান্নাঘরে, আর বাকি সবাইও তখন নিচের ঘরেই ছিল। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো, তার কপালে চিন্তার ভ্রুকুটি। আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ ধরে ভেবে নিয়ে ব্যোমকেশ বলল, ঠিক আছে সঞ্জয় বাবু, আপনি এখন আসুন। বাড়ির সবার কথার ভিত্তিতে অনুমান করতে গেলে দিনেশকে দোষী হিসেবে দেখা যেতেও পারে, আবার নাও পারে। এইভাবে হবে না অজিত, আমাদের একবার দিনেশের ঘরটা দেখা দরকার। আমরা বাইরে আসার আগেই জয়ন্তবাবু আমাদের ঘরে এসে ঢুকলেন। তিনি বললেন, কিছু বুঝতে পারলেন ব্যোমকেশ বাবু? আমাদের একবার দিনেশের ঘরটা দেখাতে পারবেন? ওর ঘরটা বন্ধ রয়েছে, আপনি আপনি আসুন আমার সাথে, আমি 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 দেখিয়ে দিচ্ছি। দিনেশের ঘরে তেমন কিছু পাওয়া গেল না। ঘরে একটা শোবার খাট, একপাশে একটা ছোট্ট পুরনো আলমারি, তাছাড়া এখানে ওখানে জামা কাপড় ছড়িয়ে রাখা একটা ছোট ট্রাঙ্ক, তেমন কিছুই নেই। গোটা ঘরটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে জয়ন্তবাবুকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, এই জুতো জোড়া কি দিনেশের? হ্যাঁ ব্যোমকেশ বাবু। জয়ন্তবাবুর কথায় ব্যোমকেশ ঘরের একমাত্র জানলার কাছে দাঁড়িয়ে নিজের মনেই স্বগতোক্তির মতো বলল, যে লোকটা এত দামি একটা হীরের আংটি চুরি করে বাড়ি থেকে পালাবে, সে নিজে জুতো পরতে কেন ভুলে যাবে? আর ঘরের সমস্ত জিনিসপত্র দেখে মনে হচ্ছে সেখান থেকে কিছুই নিয়ে যায়নি। এত পরিকল্পনা করে বিছানার নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলে আংটিটা চুরি করে এমন ভাবে খালি পায়ে এসে বাড়ি থেকে পালাবে কেন? আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, ব্যাপারটা কি হচ্ছে? জয়ন্ত বাবু, আমি আপনার এবং আপনার ভাইয়ের দুজনের ঘরটাকে একবার দেখতে চাই। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে কেন ব্যোমকেশ বাবু? আমি তো তদন্তের জন্যই আপনাকে ডেকে এনেছি, আপনার থেকে লুকিয়ে যাওয়ার তো কিছুই নেই। বিশেষ করে লোকসানটা তো আমারই হয়েছে। ও আবার ভুল বললেন জয়ন্ত বাবু, লোকসানটা হয়েছে আপনাদের, আপনার আর আপনার ভাই সঞ্জয় বাবু। ও হ্যাঁ, তাই তো। আর একটা কথা জয়ন্ত বাবু, আমার মনে হয় দিনই সে বাড়ি থেকে পালায়নি, তবে যতদূর সম্ভব সে আর জীবিত নেই। কি বলছেন ব্যোমকেশ বাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে যদিও এই আমার অনুমান মাত্র, তবে এই অনুমানের উপর আমার অনেকটা ভরসা আছে। জয়ন্তবাবু এবং সঞ্জয়বাবুর ঘর ভালো করে দেখে আমরা বাড়ি ফিরে এলাম। যদিও জয়ন্তবাবুর ঘরটা এর আগে একবার দেখা হয়েছে, কারণ সেই ঘর থেকেই হীরের আংটিটা চুরি হয়েছে। আরও একবার ঘরটা দেখা হলো। বাড়ি ফিরে আমি চেয়ারের উপর ধপ করে বসে পড়লেও ব্যোমকেশ টেলিফোনে কার সাথে যেন কথা বলতে লাগল। আমার বড্ড ক্লান্ত লাগছিল, তাই আমি বাথরুমের দিকে চললাম। একবার ভালো করে স্নান করে নেওয়া দরকার। জয়ন্তবাবুর বাড়িতে কে কে আছে অজিত? জয়ন্তবাবুর স্ত্রী, সঞ্জয়বাবুর স্ত্রী এবং তার একটি মেয়ে থাকার কথা, তবে তাকে আমরা দেখিনি। আর কাজের লোক দুজন, আর দারোয়ান। হীরের আংটির আসল মালিক জয়ন্তবাবু এবং সঞ্জয়বাবু দুজনেই, কারণ ওটা তাদের পারিবারিক সম্পত্তি। সেই কারণে ওটা চুরি যাওয়ার জন্য দুজনেই বেশ উত্তেজিত হয়ে আছেন। একটা ব্যাপার আমি বুঝলাম না ব্যোমকেশ, তুমি কেন বললে দিনেশ ও বাড়ি ছেড়ে কোথাও যায়নি, সেও বাড়িতেই আছে, কিন্তু আমরা তো তাকে দেখতেই পেলাম না। দেখতে পেলাম না কারণ দেখা দেওয়ার মতন অবস্থায় সে আর নেই।
একটা মৃত মানুষ কিভাবে আমাদের সামনে এসে নিজেকে দেখিয়ে যাবে বলো তো অজিত? আমি ব্যোমকেশের কথায় অবাক হলাম, ঠিক যতটা প্রথমবার ব্যোমকেশ যখন এই কথাটা বলেছিল তখন হয়েছিলাম। আমি উত্তেজিত স্বরে বললাম, কিন্তু তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ যে দীনেশ আর বেঁচে নেই? ওই জুতো জোড়া অজিত, দিনে যদি বাড়ির বাইরে কোথাও যেত তাহলে নিশ্চয়ই জুতো পরেই যেত। জুতো পরে যায়নি মানে সে আচমকা কোনোভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। একটা মানুষ আচমকা নিরুদ্দেশ হয়ে যেতে পারে তার একমাত্র কারণ যদি হঠাৎ করে মৃত্যু হয়। কিন্তু তাকে কেউ মারতে যাবে কেন? সে হয়তো এমন কিছু দেখে ফেলেছিল যার জন্য তাকে মরতে হয়েছে। তুমি কি চুরির কথাটা বলছো? মানে এটা বলতে চাইছো যে দীনেশ কাউকে আংটিটা চুরি করতে দেখেছিল আর তার জন্যই? একদম ঠিক ধরেছ তুমি অজিত, তবে সে ব্যক্তিটা যে কে সেটাই বোঝা যাচ্ছে না। মধু নামে কাজের লোকটির নাতনির অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। অন্য কাজের লোকটিও যে সহজ তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাছাড়া সঞ্জয়বাবু এবং তার স্ত্রী সে সময় বাড়িতেই ছিলেন। আর সব থেকে বেশি সুবিধা রয়েছে জয়ন্তবাবুর স্ত্রী অহল্যা দেবী। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, কারণ তার ঘরেই তো আলমারির চাবিটা থাকতো, আর সেটা দিয়ে সে যখন খুশি আলমারি খুলে হীরের আংটিটা বার করে অন্য কোথাও রেখে দিতেই পারত। আর চুরিটা ঠিক কখন হয়েছে তা কেউ জানে না। বলতে বাধ্য হচ্ছে অজিত, এখানেও তোমার অনুমান সঠিক, তবে সমস্যাটা এখানে একই থেকে যাচ্ছে। তাহলে দিনে এসে ব্যাপারটা ঠিক কি হলো? যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তার আসল কারণ কি? চুরির সময় তাকে কেউ দেখে ফেলেছিল, বা এমন হতে পারে চোরকে দীনেশ দেখে ফেলেছিল। দুটোই হতে পারে অজিত। হয়তো দিনে এসে চুরিটা করতে গেছিল কিন্তু তাকে কেউ সেই সময় দেখে ফেলেছিল, তাই তাকে আটকাতে গিয়ে বা অন্য কোনো কারণে দুর্ঘটনার বশে তার মৃত্যুটা ঘটে। তখন বাধ্য হয়ে তার মৃতদেহটা লুকিয়ে ফেলতে হয়। কিন্তু কোথায়? একটা গোটা মানুষের মৃতদেহ লুকিয়ে ফেলাটা তো অত সহজ কাজ নয় ব্যোমকেশ। ব্যোমকেশ মাথার পিছনে দুহাত রেখে কি যেন ভাবতে লাগলো। তারপর এক সময় চেয়ার ছেড়ে উঠে টেলিফোনের কাছে গিয়ে কাকে যেন ফোন করল। কিছুক্ষণ কথাবার্তার পর ব্যোমকেশ ফিরে এসে আবার চেয়ারে বসল। কাল আবার আমাদের জয়ন্তবাবুর বাড়ি যেতে হবে অজিত। কাল বাকি ঘরগুলো একবার করে পরীক্ষা করে দেখতে হবে। দোতলার একটা ঘর বাকি রয়েছে আর নিচের দুটো ঘর। কিন্তু যদি ধরেই নেই দীনেশের মৃত্যু হয়েছে আর তার মৃতদেহটা খুনি কোথাও লুকিয়ে ফেলেছে, তাহলে যদি বাড়ির বাগানে কোথাও মাটি খুঁড়ে মৃতদেহ চাপা দেওয়া হয় তাহলে তো আর পাওয়া যাবে না। ব্যাপারটাও তো সহজ হবে না অজিত। ও বাড়িতে বিশেষ করে নিচের তলায় এবং গেটের কাছে দারোয়ান থাকে, তাই মাটিতে কিছু পুঁতে রাখতে গেলে অন্তত দারোয়ান সেটা দেখতে পাবে। তাহলে সেটা কোথায় থাকতে পারে বলে তোমার মনে হয়? খুনি বোধহয় মৃতদেহ লুকিয়ে ফেলার জন্য যথেষ্ট সময় পায়, তাই সে কাছাকাছি কোথাও লুকিয়ে রাখে। পরে গোটা ব্যাপারটা ঠান্ডা হয়ে এলে দেহ সরিয়ে ফেলার জন্য। তাকে সেই সময়টা দেওয়া যাবে না যে কাল আমাদের একেবারে পুলিশ নিয়ে ও বাড়িতে যেতে হবে। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ আমার ঘরে এসে আমায় ডেকে তুলল। তারপর বলল, আংটিটা পাওয়া গেছে অজিত। আমি ধরফড় করে বিছানায় উঠে বললাম, সে কি, আংটি পাওয়া গেছে? কিন্তু কোথায় ছিল? আংটিটা যেখানে ছিল সেখানেই পাওয়া গেছে। আজ সকালে কি মনে হতে জয়ন্তবাবু আলমারি খুলে দেখেন আংটিটা ওখানেই রয়েছে। তাহলে কি আর তোমায় কেসটার তদন্ত করতে হবে না? তদন্ত যে এখানে বাকি রয়েছে অজয়। হীরের আংটিটা পাওয়া গেল, দীনেশের রহস্যটা যে এখনো রহস্যই রয়ে গেছে, ওটা যে আমায় খুঁজে বার করতেই হবে। তাহলে এবার কি করবে? যা ভেবেছিলাম তাই। আমার অনুমান যে অমূলক নয় তার একটা ধারণা আমার ছিল, তবে আংটিটা যথাস্থানে ফেরত আসার পরে সেই ধারণাটা আরো শক্তভক্ত আকার নিয়েছে অজিত। উঠে পড়ো, আমাদের বেরোতে হবে। আমরা আবার গিয়ে পৌঁছলাম জয়ন্তবাবুর বাড়িতে, কিন্তু আজ আমাদের সাথে এই কেসের দায়িত্বে থাকা পুলিশ অফিসাররাও রইলেন।
দেখলাম ব্যোমকেশের পূর্ব পরিচিত পুলিশ অফিসারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ব্যোমকেশ বলল, আপনারা বাড়ির ভেতরে যান, সবাইকে এক জায়গায় আসতে বলে। আমি দারোয়ানের সাথে সামান্য কথাবার্তা বলে এক্ষুনি যাচ্ছি। আপনার ভাই সঞ্জয় বাবু কোথায়? ও একটু অসুস্থ, তাই নিচে নামতে পারেনি। কিন্তু ব্যোমকেশ বাবু যে বারবার বলে দিয়েছেন সবাইকে এক জায়গায় জড়ো করতে। ও সত্যি অসুস্থ, ওর হার্টের সমস্যা রয়েছে, তাই এসব ব্যাপার নিয়ে ওর সামনে আলোচনা না করে বরঞ্চ আমাদের সামনে বলাটাই ভালো। ঠিক আছে, ব্যোমকেশ বাবু আসুক, তারপর তিনি যা ভালো বুঝবেন। কিছুক্ষণ পর ব্যোমকেশ এসে যখন শুনল সঞ্জয়বাবু অসুস্থ, তখন কেন জানি না ব্যোমকেশের মুখে সামান্য হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। সে সবাইকে বসতে বলে নিজে সিঁড়ির কাছে জানলাটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে কিছুক্ষণ দেখতে লাগলো। তারপর বলল, আপনারা সবাই জানেন এই বাড়ি থেকে কিছুদিন আগে বাড়ির কাজের লোক দীনেশ নিরুদ্দেশ হয়ে গেছে। সে নিরুদ্দেশ হবার পরপরই দেখা যায় এ বাড়ির প্রতি মূল্যবান একটা হীরের আংটি নিখোঁজ, যেটা জয়ন্তবাবু এবং সঞ্জয়বাবুর পারিবারিক সম্পত্তি। এখানে একটা কথা বলে রাখি, ওই আংটির ওপর সঞ্জয়বাবু এবং জয়ন্তবাবু দুজনেরই কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে এই ব্যাপারে একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হলো জয়ন্তবাবুর বাবা প্রথম বয়সে কোনো সন্তানের মুখ দেখেনি। এটা তার বা তার স্ত্রীর সমস্যা ছিল কিনা জানা যায়নি। এক্ষেত্রে কিছুটা আমার অনুমান যে তাদের সমস্যাটা জয়ন্তবাবুর জন্মের পর থেকেই দেখা যায়। তাই তাদের দ্বিতীয় সন্তানের ইচ্ছেটা তারা পূরণ করতে না পারায় সঞ্জয়বাবুকে তারা দত্তক নেন। এই ব্যাপারটা আমরা পুলিশ এবং অন্যান্য কিছু সোর্স মারফত জানতে পেরেছি, যেটা এই বাড়ির কেউ আমায় জানায়নি। জয়ন্তবাবুর বাবা মায়ের এই সমস্যার জন্যই দিনগতভাবে ব্যাপারটা সঞ্জয়বাবুর ক্ষেত্রেও দেখা যায়। তাই বিয়ের এতদিন পরেও তাদের কোনো সন্তান নেই। ব্যাপারটা যদিও ব্যক্তিগত, তবু এই ক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন ছিল। জয়ন্তবাবু মাথা নিচু করে বসে আছেন। অহল্যা দেবীও কেমন যেন বিরক্তির চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে। এবার আসি আংটির কথায়। যে আংটি নিয়ে এত সমস্যা, সেটা আসলে জয়ন্তবাবুর প্রপিতামহ পেয়েছিলেন কলকাতা শহরের এক জমিদার বংশের কাছ থেকে। তারপর থেকেই এটা এই বাড়ির ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তি হয়েছে। হীরের আংটিটার বাজার মূল্য অনেক হলেও সেটার ঐতিহাসিক মূল্য এবং ঐতিহ্যের জন্য জয়ন্তবাবু ও সুন্দরবাবু এই আংটিটাকে বাইরে কোথাও না রেখে বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু আংটিটা বাড়িতে সুরক্ষিতভাবে থাকার ব্যাপারে তারা এতটাই নিশ্চিত ছিলেন যে সেটা সবার ঘরে আলমারিতে রাখেন এবং তার চাবি রাখেন বিছানার তোষকের তলায়। এই বাড়িতে কাজ করার প্রতিটি মানুষই ওই আংটি এবং আলমারির চাবির কথা জানত। হঠাৎ একদিন এ বাড়ির কাজের লোক দীনেশ নিরুদ্দেশ হয়ে যায় এবং তার কিছুদিন পরই দেখা যায় যে হীরের আংটিও নেই। এ সময় সঞ্জয়বাবু জয়ন্তবাবুকে বুদ্ধি দেন যে ব্যাপারটা হয়তো দীনেশ আংটিটা চুরি করে পালিয়েছে, তাই পুলিশকে জানানো দরকার এবং একটা বিজ্ঞাপন দেওয়া দরকার। যদি বিজ্ঞাপনের জন্য আংটিটা ফেরত পাওয়া যায় বা দীনেশকে ধরা যায়। এই কাজটা সঞ্জয়বাবু কেন করেছিলেন তা আমার জানা, তবে আমার মনে হয় দীনেশের সাথে যে আংটিটার সম্পর্ক আছে সেই ব্যাপারটা ভালোভাবে বোঝানোর জন্য তিনি এই কাজ করেন। তবে এটা তার ভুল ছিল, সে ব্যাপারটা আমি পরে বলছি। এবার প্রথমে আসি আংটি চুরির ব্যাপারটায়। আংটিটা যেদিন চুরি হয় সেদিন এই বাড়ির সবাই বাইরে বেড়াতে গেছিল। দীনেশ আংটিটা চুরির জন্য ওপরে ঘরের দরজা খুলে তোষকের তলা থেকে চাবি নিয়ে আলমারি খুলে লকার খুলে হীরের আংটিটা বার করে। কিন্তু দীনেশের দুর্ভাগ্য, সঞ্জয়বাবুর শরীর খারাপ হয়। তিনি এবং তার স্ত্রী সে সময় বাড়িতে ফিরে আসেন। আমার মনে হয় জয়ন্তবাবুর স্ত্রী কোনো কারণে সে সময় নিচে যথাসম্ভব রান্না করে। হ্যাঁ, উনি বলেছিলেন একটু চা খাবেন, মাথা ধরেছে। তাই আমি ভাবলাম আমি চা করে নিয়ে যাই, তাই ওনাকে ওপরে যেতে বলে আমিও রান্নাঘরে চা করতে গেছিলাম। সবাই ফিরে আসবে বিকেলে, কিন্তু সঞ্জয়বাবু হঠাৎ করে এসে পড়ে তাকে আংটিটা বার করতে কিংবা সেটা বার করার পরই দেখে ফেলেন। রাগে কিংবা বিশ্বাসঘাতকতার হতাশায় সঞ্জয়বাবু যতদূর সম্ভব দীনেশকে ধাক্কা দিয়ে
আলমারির কাছ থেকে সরিয়ে দিতে দিয়েছিলেন। তিনি জানতেন না দীনেশ আংটিটা বার করে নিজের হাতে রেখেছে। সঞ্জয়বাবুর আচমকা ধাক্কায় দীনেশ ছিটকে গিয়ে আলমারির পাশে থাকা জানলার গড়াতে ধাক্কা খায় এবং তার হাতের আংটিটা জানলার ফাঁক দিয়ে গিয়ে পিছনের বাগানের মধ্যে পড়ে। এখানেই দীনেশের মৃত্যু হয়, কারণ তার মাথায় সোজা গিয়ে জানলার গড়াতে ধাক্কা লেগেছে। সেদিন প্রথম যখন আমি জয়ন্তবাবুর ঘরটা দেখেছিলাম, তখন জানলার গড়াতে সামান্য লালচে রং দেখতে পাই। প্রথমে সেটা আমি রং বলে ভেবেছিলাম, তাই দ্বিতীয়বার যখন সেই ঘরটা দেখতে যাই, তখন ভালো করে জানলার গড়াটা দেখতে বুঝেছিলাম ওটা রক্ত, রং নয়। রক্ত শুকিয়ে গেলে সামান্য কালচে হয়ে যায়। সঞ্জয়বাবুর উদ্দেশ্যে প্রণীতভাবে দীনেশকে হত্যা করেন, ওটা একটা দুর্ঘটনা। কিন্তু বাড়ির অন্য কেউ জানার আগে সঞ্জয়বাবু দীনেশের দেহটা কোথাও লুকিয়ে ফেলে। তিনি ভেবেছিলেন তার কথা কেউ বিশ্বাস করবে না এবং তাকে হত্যাকারী বলে চিহ্নিত করবে। তিনি ভেবেছিলেন পরে লাশটা অন্য কোথাও লুকিয়ে রাখা যাবে, কারণ বাড়ির মধ্যে দেহ খুব বেশি দিন রেখে দিলে সেটা থেকে একটা পচা গন্ধ বের হতে পারে। কিন্তু অহল্যা দেবী হঠাৎ করে হীরের আংটিটা না থাকার ব্যাপারটা বুঝতে পেরে গিয়ে সবাইকে জানিয়ে দেন। তারপরই ব্যাপারটা পুলিশ পর্যন্ত করায় তখনই সঞ্জয়বাবুর মাথায় বুদ্ধিটা আসে। তিনি হীরের আংটি চুরির সাথে দীনেশকে জড়িয়ে একটা গল্প তৈরি করেন। তাতে তারই সুবিধে, দীনেশকে পুলিশ কখনোই খুঁজে পাবে না। পুলিশ কেসটা ছেড়ে দিলে তিনি ঠান্ডা মাথায় দেহটা অন্য কোথাও লুকিয়ে ফেলতে পারবেন। আর আংটিটা যে জানলা দিয়ে গলে বাইরের বাগানে পড়েছে সেটা প্রথমে তিনি বুঝতে পারেন। আমি এবারের দারোয়ান রামলালের কাছ থেকে জানতে পেরেছি, কাল আমরা চলে যাবার পরই সঞ্জয়বাবু বাড়ির বাগানের কাছে ঘোরাঘুরি করছিলেন। খুব সম্ভবত তখনই তিনি আংটিটা আবার খুঁজে পেয়ে যান এবং কোনো একটা সময় যতদূর সম্ভব রাত্রের দিকে আংটিটা আবার জয়ন্তবাবুর আলমারিতে রেখে দেন। এখানে সঞ্জয়বাবুর উদ্দেশ্য ছিল, চাইলেই তিনি আংটিটা নিজের কাছে রেখে দিতে পারতেন অথবা অন্য কোথাও লুকিয়ে রাখতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর দীনেশের মৃত্যুর ব্যাপারটাও দুর্ঘটনাবশত হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে এই খুন করেন। যদিও পুরোটাই আমার অনুমান, তবে এই অনুমানের পিছনে আসল প্রমাণ রয়েছে দোতলার ঘরে, যেটা আসলে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। ব্যোমকেশের কথা শেষ হতেই জয়ন্তবাবু বললেন, কিন্তু সঞ্জয় ব্যাপারটা তো আমাকে জানাতে পারতো। হ্যাঁ, সে সেটা না করে পুরো ব্যাপারটা লুকিয়ে রাখলো কেন? ব্যোমকেশ সামান্য হেসে বলল, একটা খুন হয়েছে জয়ন্তবাবু। আমার মনে হয় এই খুনের ব্যাপারে সঞ্জয়বাবুর স্ত্রী মনীষা দেবীও কিছু জানেন না। সঞ্জয়বাবু কাউকে বিশ্বাস করতে পারেননি। আমার মনে হয় তার জায়গায় তিনি হয়তো এদিক দিয়ে ঠিকই ছিলেন। ইন্সপেক্টর বাবু, একবার দোতলার শেষের ঘরটা সার্চ করে দেখুন তো। আমরা সবাই বসে রইলাম। ইন্সপেক্টর বাবু দুজন কনস্টেবল নিয়ে দোতলায় চলে গেলেন, সাথে কাজের লোক মধু। তিনি ফিরে এসে বললেন, আপনার কথাই ঠিক ব্যোমকেশ বাবু। স্টোর রুমে কিছু জিনিসপত্রের নিচে মৃতদেহটা শোয়ানো ছিল। যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করা হয়েছে, তবে একটা পচা দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল এর মধ্যে। আপনি ওটা নিয়ে যান পোস্টমর্টম করার জন্য। আমার মনে হয় কপালের কাছে আঘাত লাগার জন্যই মৃত্যুটা হয়েছে। ইন্সপেক্টর মৃতদেহ নিয়ে চলে গেল। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয়টা হলো, সঞ্জয়বাবুকে তার ঘরেই পাওয়া গেল মৃত অবস্থায়। তিনি হার্টফেল করে মারা গেছেন। ডাক্তার জানিয়েছিল কোনো ব্যাপারে তিনি ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিলেন এবং সেই উত্তেজনাটা কোনো একটা ভয় থেকেই হয়েছিল। ব্যোমকেশ যখন জয়ন্তবাবুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসছে, তখন জয়ন্তবাবু এসে আমাদের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন, সঞ্জয় আমার সৎভাই ছিল ঠিকই, কিন্তু আমি তাকে কখনো নিজের ভাইয়ের চেয়ে কম বলে দেখিনি ব্যোমকেশবাবু। বলতে বলতে জয়ন্তবাবু এই প্রথম কান্নায় ভেঙে পড়লেন। হীরের আংটির চেয়েও দামি আমার কাছে আমার ভাই ছিল ব্যোমকেশবাবু। একবার যদি সে আমায় বলতো এত কিছু হয়ে গেছে, তাহলে আমি নিজেই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিতাম। কিন্তু আমার ভাইটা... জয়ন্তবাবুর দু চোখে জল। ব্যোমকেশ তার কাঁধের উপর হাত রেখে শক্ত গলায় বলল, আমি জানি জয়ন্তবাবু, আপনি আপনার ভাইকে কতটা ভালোবাসেন। আপনার মনে একটা দ্বিধা সবসময় ছিল, কারণ আপনি মনে করতেন যে এসবের পেছনে আপনার বাড়ির কেউ জড়িত। তাই আংটি খোঁজার জন্য আপনি আমার কাছে এলেও প্রথম থেকে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল।
তবে যা হবার তা তো হবে। নিজেকে শক্ত করব। অন্য এক সময় আসবো জানতে পারবো যে আংটির জন্য এত কিছু হলো, সেই আংটি একবার দেখে যাব। ব্যোমকেশ দারোয়ান রামলালকে বলল, রামলাল, তুমি এই কেসটা আমার সাহায্য করেছ, তার জন্য তোমার কথা আমি কখনোই ভুলবো না। রামলাল খৈনির দাগ ধরা দাঁতে হেসে বলল, কি যে বলেন বাবু, আমি মুখ্য সূক্ষ্ম অশিক্ষিত মানুষ, যা দেখেছি তাই আপনাকে বলেছি। আমায় আপনি মনে রাখবেন, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। রামলাল হাত তুলে আমাদের নমস্কার করল। আমরা বেরিয়ে এলাম। ব্যোমকেশের ঘরের চেয়ারে বসে আছি। ব্যোমকেশ আবার সেই দলিলগুলো নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এমন সময় তাকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সঞ্জয় বাবুর উপর তোমার কখন সন্দেহ হয়েছিল? ভদ্রলোক যখন দিনেশকে চুরির জন্য দায়ী করছিলেন, তখন ভদ্রলোকের চোখে কেমন একটা ভাব পরিবর্তন আমি দেখেছিলাম। কারোর প্রতি প্রবল হিংসে বা রাগ থাকলে এমন চোখের ভাব দেখা যায়, আর বাড়ির সামান্য একজন কাজের লোকের প্রতি এই ভাব অস্বাভাবিক। তখনই আমার মনে হয়েছিল, তারপর তো দিনে এসে রেখে যাওয়া জুতো জোড়া আসে রামলালের কথা। দিনেশ হঠাৎ চুরি করতে গেল কেন? ব্যোমকেশ হাতের দলিলটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে থেমে থেমে বলল, সেই কথা একমাত্র দিনেশই বলতে পারে অজিত। কি বলেছিলাম না মুগ্ধ করে দেবে? ভালো লেগেছে তো তাহলে? বেশ, এবার তাহলে আপনার কর্তব্যটি করে ফেলুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং ছড়িয়ে দিন নিজের বন্ধুদের মধ্যে। আর আপনি যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সাথে বেল আইকনটিও টিপতে ভুলবেন না যেন। খুব তাড়াতাড়ি পরের গল্প নিয়ে হাজির হচ্ছি। ততদিনের জন্য বাই বাই।